This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি যেদিকে ঘাড় ঘোরাবেন সেদিকেই দেখবেন জেসিবি, সেদিকেই বুলডোজার। নিউজ এর শুরুতেই আরো এক বুলডোজারের সন্ধান পেয়েছে, সে খবরই আপনাদের দেব। এবার জামালপুর। এতদিন চোপড়ার জেসিবি দেখেছেন, আড়িয়াদহের জেসিবি দেখেছেন, এখন দেখবেন বর্ধমানের জেসিবি। বর্ধমানের জেসিবির নাম আজাদ রহমান, চোপড়ার জেসিবির নাম তাজমুল হক, আড়িয়াদহের জেসিবির নাম জয়ন্ত সিং। এই রহমান এও আর এক জেসিবি। আচ্ছা, শাসক দল অত্যন্ত কড়া নাকি? শাসক দল তথ্যহীন ভাষায় বলছে এই ধরনের কোনো একজনকেও প্রশ্রয় দেওয়া হবে না। পুলিশ সুমোটো অ্যাকশন নিয়েছে চোপড়ার ক্ষেত্রে, পুলিশ অ্যাকশন নিয়েছে আড়িয়াদহের ক্ষেত্রেও, কিন্তু তা সত্ত্বেও কোথা থেকে এত বুলডোজার বেরিয়ে আসছে? এটাই তো মুদ্রা প্রশ্ন। চলুন, মনোতোষ আমার সঙ্গে রয়েছে বর্ধমান থেকে সরাসরি, আমি ওর থেকে আরো জানবো। মনোতোষ, এই যেন সংক্রমণ, মানে এক জায়গায় একটু টেনে বের করে শান্তির ফেলা নিঃশ্বাস কোনো সময় নেই, আর একটা জেসিবি মাথাচাড়া দিচ্ছে। একদমই তাই। দেখো, অভিযোগ যে ওই পরিবার, তার যেটা পরিবারের যিনি বৃদ্ধা রয়েছেন বোরহান আলী, তার যেটা অভিযোগ যে তার বৌমার সঙ্গে তার ছেলের একটি মামলা চলছে বর্ধমান কোর্টে, এবং সেই মামলা দীর্ঘদিন ধরে, প্রায় 4 বছর ধরে চলছেন, কিন্তু সেই মামলা নাকি বাইরে, অর্থাৎ পার্টি অফিসে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে গিয়ে সেই মামলা মীমাংসা করতে হবে, এমনটাই ফরমান। এবং সেই কারণেই কিন্তু এই যিনি তৃণমূলের অঞ্চল প্রধান রয়েছেন আজাদ রহমান, তার লোকজন গিয়ে এই বোরহান আলীর বাড়িতে গিয়ে তাকে পঞ্চায়েতের অফিসে দেখা করতে বলেন, না দেখা করলে তাদের মারধর করা হবে, এই একটা হুমকিও তাদের দেন। এবং সেই পরিবার যখন দেখা করতে যান না, সেদিনই কিন্তু অর্থাৎ 14ই জুন তার বাড়িতে, যেটা অভিযোগ যে আজাদ রহমানের দলবল তার বাড়িতে সশস্ত্র অবস্থায় এসে হামলা করেন, এবং তার ছেলে শেখ বশির আলীর গলায় পা দিয়ে তাকে মারতে থাকেন, তাকে বাঁশ দিয়ে মারতে থাকেন, লাঠি দিয়ে মারতে থাকেন। এবং বোরহান আলী এবং তার স্ত্রী যখন আটকাতে যায় তখন তাদেরও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এবং সেখান থেকে জামালপুর থানার পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠান। অর্থাৎ পুরো পুলিশ গোটা বিষয়টি জানতো এবং পুলিশের কাছে অভিযোগও জানানো হয়, এমনটা কিন্তু পরিবার জানাচ্ছে। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই পরিবারের অভিযোগ। এবং তারা এই মুহূর্তে ভয়ে গ্রাম ছাড়া রয়েছেন। গ্রামে তাদের গবাদি পশু রয়েছে, তাদের জমির ফসল রয়েছে, যেহেতু চাষি পরিবার, সবটাই নষ্ট হচ্ছে, তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি তারা চরম ভয়ে এলাকা ছাড়া রয়েছেন, এমনটাই অভিযোগ। কার ভয়? না, আজাদ রহমানের ভয়। আজাদ রহমান ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি, ওই চকদিঘি অঞ্চলের সভাপতি, এমনটাই কিন্তু পরিবার অভিযোগ করছে। এবং গোটা ঘটনাটি নিয়ে তারা বর্তমানে জেলা পুলিশ সুপার, বর্তমানে জেলা শাসক এবং এমনকি মুখ্যমন্ত্রী দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। মুখ্যমন্ত্রীকে তারা চিঠি জানিয়েছেন যে তারা গ্রামে ফিরতে চান এবং যারা দোষী, যারা তাদের মারধর করেছেন, তাদের শাস্তি চান, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং মনোতোষ, তোমাকে ধন্যবাদ। মনোতোষ যা বলছে তা আরো ভয়ঙ্কর। বর্ধমানের জেসিবি নিজে তৃণমূলের অঞ্চল সভাপতি, বর্ধমানের জেসিবি নিজে তৃণমূল নেতা, কার ঘাড়ে কটা মাথা? তা সত্ত্বেও এই পরিবার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখেছেন, দেখুন আমরা কি পরিস্থিতিতে রয়েছি। কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। কি বলছে পরিবারের লোকজন, শুনুন। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে। তো এই মামলা আমি কোর্টের মধ্যেই নিষ্পত্তি চাইছি, ঠিক আছে? তো আমি কোনো রকম সালিসি সভায় যেতে চাইনি। বলে আজাদ রহমানের সালিসি সভায় তোমরা হাজির হওনি, ঠিক আছে? তোমাদের সন্ধ্যা 7টায় টাইম দেওয়া ছিল, তোমরা আসোনি, ঠিক আছে? দেখো এবার পরিণতিটা কি হয়। তারপরেই আমাকে মারধর করে, ছেলেকে প্রচন্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বললে, তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। এই তো গেল যারা আক্রান্ত তাদের কথা। আড়িয়াদহের জেসিবির মতো বর্ধমানের জেসিবি কিন্তু ভয় পালায়নি, কারণ সে নিজে তৃণমূল নেতা, তাও শাসক দলের। ক্যামেরার সামনে মুখ খুলেছেন আজাদ রহমান, বর্ধমানের জেসিবি, শুনুন। আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না, আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না, উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। কি কুল বর্ধমানের জেসিবি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক শ্যামল ভট্টাচার্য। শ্যামল বাবু, আপনি এই যে একের পর এক ঘটনা দেখছেন, আমার দুটো প্রশ্ন।
পুলিশ কোথাও অ্যাকশন নিচ্ছে, ধরুন চোপড়া অ্যাকশন নিল, মানে চাপে পড়লে পুলিশ অ্যাকশন নেয়, মোদ্দা অভিযোগটা পুলিশের বিরুদ্ধে একই, পুলিশ কিছু করছে না। না, এমনিতে এই সমস্ত খাপ পঞ্চায়েত বলুন বা যেগুলো, এটা শুধু পুলিশ প্রশাসন দিয়ে তো হয় না। বিভিন্ন যারা ওই গ্রামের বাসিন্দা তারা দেখুন, এই যে লাস্ট লোকসভা ইলেকশন হলো, তাতে ওই জায়গা থেকে কি তৃণমূল 100% ভোট পেয়েছে তা কিন্তু না, হয়তো তৃণমূল 40, বিজেপি 36 এরকম পার্সেন্টেজে ভোট পায়। তো এই ঘটনা যখন ঘটে তখন ওই বিরোধীদের যে বাকি সদস্য সমর্থক যারা আছেন তারা এই মোবাইলে ভিডিও তুলে যদি প্রতিবাদ করতো তাহলে এইটা আটকে যেত, কিন্তু এইটা কেউ করে না, তারা ভোট দেন। পুলিশ দিয়ে হবে না মানে আপনি কি পুলিশ হোপলেস এ কথা বলছেন, নাকি আপনি পুলিশকে ডিফেন্ড করছেন? পাবলিক চেষ্টা করে ভিডিও না তুলে যদি গিয়ে ঠেকায় তাহলে এই জেসিবিদের দাপট বন্ধ হয়ে যাবে। এবং পাবলিক পুলিশকে ফোন করতে পারতো, আমি বলছি যে এই জিনিসটা প্রশাসন, পুলিশ এবং জনগণ এই সম্মিলিত প্রচেষ্টা এই কুৎসিত ব্যাধিটা দূর হবে, কিন্তু শুধু পুলিশ বা শুধু প্রশাসন দিয়ে এটা হবে না। আমাদের এতগুলো গ্রাম আছে পশ্চিমবঙ্গে, ধরুন তার কোন গ্রামে একটা কি হয়ে যাবে, কোনো ঘটনা ঘটবে, সেইটা সঙ্গে পুলিশ যেতেও তো 10 মিনিট লাগবে, তার মধ্যে একটা ম্যাসাকার হয়ে যাবে। সেই জন্য বলছি আমাদের পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে, এটা পুলিশেরই কাজ। আমি না কোথাও একটা আপনার সঙ্গে একমত শ্যামল বাবু যে হ্যাঁ, এখানে গণপিটুনি যদি আমরা ধরি তাহলে সেখানে পাবলিকের একটা বড় রোল আছে, কিন্তু এগুলো গণপিটুনি নয়, এগুলো সালিশি ডাকা। এক তো সালিশি ডাকার অধিকার তৃণমূল নেতাদের আসে কোথা থেকে, দ্বিতীয়ত নেতারা বা নেতাদের প্রশ্রয় থাকা লোকজন পেটাচ্ছেন। দিস ইজ নট মব লিঞ্চিং। তাহলে এখানে পাবলিক কি করবে হাঁ করে থাকা দর্শক ছাড়া? আমি আসবো শ্যামল বাবু, আপনি থাকুন। আমি একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম, আমাদের দর্শকদের জানিয়ে দিই। আপনাদের দেখেছিলাম শ্যামনগরেও এক বিজেপি কর্মী মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, সেই ঘটনায় পুলিশ অ্যাকশন নিল, 2 জন অ্যারেস্ট হলো। বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ একই ঘটনা কোচবিহারেও ঘটেছিল, একই ঘটনা শ্যামনগরের ক্ষেত্রেও ঘটেছিল। দুটো ঘটনাতেই নক্কারজনকভাবে পুলিশের ভূমিকার নিন্দা করা হয়েছে। নক্কারজনক এই ঘটনা TV9 বাংলায় প্রথম দেখিয়েছিল এই খবর, এবং আমাদের খবরের জেরে ফাইনালি পুলিশকে নড়ে বসতে হলো। আমার সহকর্মী অনন্ত আরো আপডেট দিতে পারবে। কোথা থেকে পাওয়া গেল দুজনকে অনন্ত? দেখো, এলাকা থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনকে বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। কিন্তু সবচেয়ে বড় একটা কথা বলি, এই যে অভিযোগ যে হয়েছে, মোট প্রায় 17-18 জন মহিলা তাকে মারধর করা হয়েছিল প্রথম, তারপরে প্রায় 30 জন মিলে মহিলার উপর অত্যাচার করা হয়েছিল। আর এই অত্যাচারের পিছনে কিন্তু যার নাম রয়েছে সে হচ্ছে সঞ্জয় ঘোষ অ্যালাইজ সঞ্জু। সঞ্জুর নামে FIR হয়েছে, পুলিশ কিন্তু এখনো সঞ্জুকে গ্রেপ্তার করেনি। সঞ্জু হচ্ছে কাউকাছি পঞ্চায়েতের 1 নম্বর পঞ্চায়েতের সদস্য। সঞ্জুকে কেন গ্রেপ্তার করা হয়নি সে নিয়েও কিন্তু এখনো কিন্তু এই নিয়ে ঘটনা তো বেশ কয়েকদিন আগের, এতটা সময় লাগলো কেন অ্যারেস্ট করতে? দেখো, 2 দিন কেটে গেল, তারপরে পুলিশ গ্রেপ্তার করলো তাকে। কেন 2 দিন লেগে গেল এটা নিয়েও কিন্তু অভিযোগ পরিবার কিন্তু আতঙ্কিত, তারা ভয় পাচ্ছে ঘর থেকে বেরোতে এখনো। কিন্তু এই ঘটনার পর যে এই যে 2 জন মাত্র গ্রেপ্তার হলো, বাকিরা গ্রেপ্তার হলো না, এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে গ্রেপ্তার হলো না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। একদম অনন্ত, অনেক ধন্যবাদ। আমি আবার শ্যামল বাবুর কাছে আসবো। শ্যামল বাবু, এই ঘটনাই ধরুন, পাবলিক কি করবে এখানে, কি করার আছে পাবলিকের? মানে একটা জিনিস আমি বলবো যে সেই একটু আশার আলো যেটা দেখছি, যে মুখ্যমন্ত্রী এই যে ঘোষণা করলেন তারপরে পুলিশ কিন্তু নড়ে চড়ে বসলো, এবং এই নড়ে চড়ে বসার ফলে আমার মনে হচ্ছে যে কিছুটা তারপরে কমতে পারে। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মুখ্যমন্ত্রীর এই যে খাপ পঞ্চায়েত চলবে না এই ঘোষণার আগের ঘটনা, এবং মানুষ একটু এগিয়ে আসতে পেরেছে, সাহস করে কমপ্লেনটা বলছে। মানে আপনি বলছেন পুলিশ বসেছিল, কবে এমন একটা নির্দেশ আসবে তবে আমরা অ্যাকশন নেব। মানে পুলিশ এখানে নির্দেশ ছাড়া সুমোটো কোনো কাজ করতে পারে না, পুলিশের হাত পা বাঁধা করে না একদম। এছাড়া আর কি বলুন, পুলিশ সবসময় শাসক দলের কাছে আত্মসমর্পণ করে থাকে, সে কেন্দ্র রাজ্য সব জায়গাতেই।
শ্যামলবাবু সঙ্গে থাকুন। যখন ল অর্ডার নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন কলকাতার কথা বলবো না? কোনো অজপাড়াগা নয়, কোনো গাঁগঞ্জ তো নয়, কোনো বর্ডার এরিয়াও নয়, গুলি চলেছে আবার এই কলকাতায়। এক আবাসনের ভিতরে ঢুকে গুলি, টালিগঞ্জে। এই কলকাতায় আবার গুলি। কলকাতায় লেক গার্ডেন্সে এক রিসর্টে গুলি, আপনাদের এক গেস্ট হাউসে গুলি, সেটা আপনাদের জানিয়েছিলাম। সেখানে এক যুগল প্রেমিক প্রেমিকাকে গুলি করে নিজে আত্মঘাতী হন। এখনো হসপিটালাইজড হয়ে রয়েছেন সেই তরুণী। কিন্তু মানুষের ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে, তারা বন্দুকও সাপ্লাই পাচ্ছেন, গুলিও সাপ্লাই পাচ্ছেন, যেখানে সেখানে গিয়ে গুলি করে দিচ্ছেন, তাহলে পুলিশ কি করছে? এই প্রশ্ন তো ওঠে। এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যখন তখনই আবার এই কলকাতায় আবাসনের ভিতরে ঢুকে গুলি। কি হয়েছে সুপ্রিয় বলতে পারবে? সুপ্রিয়, টালিগঞ্জ থানা এলাকার অভিজাত এলাকা লেক এভিনিউ গতকাল একেবারে ভর সন্ধ্যায় বাড়িরই সাফাই কর্মী তিনি তার সঙ্গীদের সঙ্গে নিয়ে একেবারে ফ্ল্যাটের ভেতরে ঢুকে বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং তার স্ত্রী পুনম দে দরজা খুলতে বলেন, এবং যেহেতু পরিচিত সাফাই কর্মী ছিলেন সেই জায়গা থেকে তারাও অনায়াসেই দরজা খুলে দেয়, এবং তারপরেই সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখিয়ে লুটপাট চালানোর পরিকল্পনা ছিল। যদিও বৃদ্ধ দম্পতি তাদের যে তাৎক্ষণিক বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি, তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন, এবং তারপরেই এই দেবাশিস দে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্দীপ দাস নামের যে সাফাই কর্মী, যার মূলত মদতপোষ্ট বা বলা যেতে পারে যার পরিকল্পনাতে এই লুটের পরিকল্পনা ছিল, সেই সন্দীপ দাস। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তারা তল্লাশি অভিযান শুরু করে, এবং এই টালিগঞ্জ সংলগ্ন এলাকা থেকেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে কিছু সময় আগেই টালিগঞ্জ থানা থেকে বের করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই লুটের কাজে, গতকাল যখন তারা লুটের জন্য গিয়েছিলেন সেই সময়, সেই আগ্নেয়াস্ত্রটি এখনও পর্যন্ত উদ্ধার হয়নি, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর তদন্তকারীরা কিন্তু এখন এই বিষয়টাই দেখছেন যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো, কীভাবে তারা আগ্নেয়াস্ত্র পেয়েছিল। আর এই যে সাফাই কর্মী হিসেবে গত মাস 3 যাবৎ এই সন্দীপ দাস তিনি ওই ফ্ল্যাটে কাজ করছিলেন, বা ব্যবসায়ী দম্পতির পরিবারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল। এই যে লুটের পরিকল্পনাটাই কি মূল উদ্দেশ্য ছিল, সেই কারণেই কি সাফাই কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন, আর এর আগে এই ধরনের কোনো রকম কোনো কুকৃতি তিনি করেছিলেন কিনা সেই বিষয়গুলো কিন্তু এখন তদন্তকারী। সুপ্রিয়, তোমাকে অনেক ধন্যবাদ। একবার ভাবুন, সাফাই কর্মী মানে পরিচিত, সে আচমকা বন্দুক নিয়ে গুলি চালিয়ে দিল। বৃদ্ধ দম্পতি একা থাকেন, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদ? দেখুন, ক্রিমিনাল মাইন্ড সমাজে থাকে, ঘোরে। পুলিশের ভয়তে তাদের দমিয়ে রাখা সম্ভব, সেই ভয়টা কি আর নেই? প্রশ্ন আসে, তবে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাকে বিধানসভায় নজর রাখতে হচ্ছে। অত্যন্ত ক্রুশিয়াল ডে সায়ন্তিকার রেয়াতের জন্য, কারণ আজ তারা শপথ নেবেন সম্ভবত, যতটুকু এখনো অবধি বোঝা যাচ্ছে গতি প্রকৃতি। বিধানসভা থেকে আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ। আজ তাহলে সপ্তাহ দুয়েকের টানাপোড়েনের একটা জবনিকা পতন। সৌরভ, অবশ্যই প্রিয়, এবং একই সঙ্গে এটা বলবার যে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথমবার এই শপথ গ্রহণকে কেন্দ্র করে একটি অধিবেশন ডাকা হয়েছে, বিশেষ অধিবেশন, এবং সেখানে কোরামের মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে 40 জন বিধায়ক আসলে পরেই একটি কোরাম তৈরি হয়। এই কোরামের মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে 2 বিধায়কের শপথ বাক্য পাঠ হবে। তবে ইতিমধ্যেই গতকাল রাতে রাজ্যপাল জটিলতা কাটাতে তিনি ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব ন্যস্ত করেছেন। এখন দেখার, ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করান 2 বিধায়ককে, নাকি ডেপুটি স্পিকারের হাতে ন্যস্ত করেন এই দায়িত্ব। সব মিলিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলল, এই বিধানসভা চত্বরে 2 বিধায়ক নিজেদের শপথের জন্য ধর্ণা দিলেন, আজকে তার নিঃসন্দেহে একটা শেষ হতে চলেছে। তবে যে ঘটনার মধ্যে দিয়ে শেষ হচ্ছে সেটাও কিন্তু বিধানসভার ইতিহাসে লেখা থাকবে যে 2 বিধায়ককে শপথ দেওয়ানোর জন্য আজকে একদিনের বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হলো। পিউ, এটা সত্যি নজিরবিহীন। সৌরভ, আমার আরেকটু জানার রয়েছে, মানে এটা কোথাও কি আগের অধিবেশনের কন্টিনিউয়েশন হলো, নাকি এটা একটা আলাদা নতুন অধিবেশন হলো? মানে কোন নিয়মে এটা সম্ভব হলো? দেখো, এটা একদিনের বিশেষ অধিবেশন। একদিনের বিশেষ অধিবেশন, যেমন বর্ষাকালীন অধিবেশন থাকে বা বাজেট অধিবেশন থাকে, সেগুলো যেমন পূর্ব পরিকল্পিত এই অধিবেশনগুলো হয়, তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে কোনো বিল পাস করাবার জন্য 3 দিনের অধিবেশন, 7 দিনের অধিবেশন ডাকা হয়। খুব নজিরবিহীন আজকে একদিনের অধিবেশন ডাকা হয়েছে, এবং আজকে সেই জায়গা থেকে বিএ কমিটির বৈঠকও হয়েছে।
কিছু বিজনেস রয়েছে, মানে অন্যান্য কাজও রয়েছে, তবে মূল বিষয়টা কিন্তু আজকে এই দুই বিধায়ককে শপথ দেওয়ানো, এবং তা আজ করতে পেরেই কিন্তু কালকে রাজ্যপাল এই দায়িত্বটা ডেপুটি স্পিকারকে নষ্ট করেছেন। সেই জায়গা থেকে এটা প্রশ্ন উঠতেই পারে যে রাজ্যপাল প্রথমেই তো তাহলে স্পিকারকে এই দায়িত্ব নষ্ট করতে পারতেন, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। কিন্তু ডেপুটি স্পিকারকে কালকে রাতে এই দায়িত্ব নষ্ট করা হয়েছে, কিন্তু এটা খুবই আনপ্রেসিডেন্টেড যে একদিনের এই অধিবেশন, এবং সেটাও দুই বিধায়ককে শপথ নেওয়ানোর জন্য। একদম সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। শান্তিকা রেয়াত নিশ্চয়ই আজ হাসছেন এতদিন ধর্নার পর। কি বলছেন স্পিকার, শুনুন। এটা অবশ্যই আমার মনে হয় যে ওনাকে ইয়ে করাই হচ্ছে, ডিসরেসপেক্টই করা হবে উনি যখন এখানে প্রেজেন্ট আছেন। কাস্টোডিয়ান বা হেড যিনি, তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে পরে হয়তো ডেপুটি হোক বা উপ হোক যাই হোক, সেটা কিন্তু পরবর্তীতে তার উপর দায়িত্বটা ন্যস্ত হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন দেখলাম যে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেইখানে এখন স্পিকার সাহেবকে কোথাও যেন একটা অসম্মানের একটা বিষয় কিন্তু আমি লক্ষ্য করছি। বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হবে কি হবে, ঠিক আছে। শ্যামল ভট্টাচার্য আছেন আমার সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। শ্যামল বাবু, মানে এটা আমরা অদ্ভুত একটা অযথা একটা বাড়তি অপ্রয়োজনীয় একটা এপিসোড দেখলাম গোটা বাংলায়। যাই হোক, ফাইনালি আজ তা শেষ হচ্ছে, নজিরবিহীনভাবে শেষ হচ্ছে। মানে পুরো কলতলার ঝগড়া বলতে আমরা যা জানি, সেই জায়গায় রাজ্যপাল নিজেকে নামিয়ে এনেছেন, এবং এই এতটা দূর যাওয়ারও দরকার ছিল না। রাজ্যপালের উপরে কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি বলতে পারতেন যে এটা মিটিয়ে নাও, কেন এমনি করছো। এর আগেও রাজ্যপাল এরকম করেছিলেন যে ডেপুটি স্পিকারকে দিয়ে করাতে, অর্থাৎ স্পিকারে অ্যালার্জি। স্পিকারে যদি রাজ্যপালের অ্যালার্জি হয়, তাহলে স্পিকারেরও রাজ্যপালের উপর অ্যালার্জি হবে, তাহলে এমএলএরা বলবে আমি রাজ্যপালের কাছে নেবো না, আমি রাজভবন যাব না। এই যে ব্যাপারটা, এটা খুব সুখের নয়। রাজ্যপাল কি করছেন, তিনি দিল্লিতে বসে আছেন, কি না রাজভবনকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘেরাটোপে রাখতে হবে। কিসের জন্য উনি এসছেন এখানে? ওনার কাজ তো বাংলার যে সরকার, সেই সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের লিয়াজও করা আর মাঝে মাঝে রিপোর্ট করা। ওনার কাজ ওখানে কন্ট্রোল রুম খোলা নয়, ওনার কাজ ওই বাংলার জন্য নতুন পোর্টাল কে অত্যাচারিত। আপনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই। আপনি মনে করুন নন্দীগ্রামে সেই বিশাল ঘটনাটা হলো, গোপালকৃষ্ণ গান্ধী বললেন হার হিম ঘটনা, এবং তারপর নন্দীগ্রামে গোপালকৃষ্ণ গান্ধী যেতে চাইলেন, আমাদের তখনকার গভর্নমেন্ট বললেন না ওখানে এখন যাবেন না। উনি কিন্তু যাননি, উনি রিপোর্ট পাঠিয়েছেন। এর বেশি কিন্তু, অর্থাৎ উনি জানতেন ওনার কতদূর এখতিয়ার। সিঙ্গুরের ব্যাপারে উনি দুই পক্ষকে ডেকে একটা মিটমাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি কখনো নিজের থেকে স্টেটমেন্ট দেননি যে এই হতে হবে, ওই হতে হবে। প্রশ্ন আর বিতর্ক চলছে, চলবেও, কার কতটা। আমরা ধনখড়ের সময়ও দেখেছি, কিন্তু কোথায় থামতে হয় মাত্রাজ্ঞানটা বোধহয় সত্যি খুব প্রয়োজনীয়। অন্তত এই শপথ এপিসোডের পর সে কথা আমরা বলছি। শ্যামলবাবু সঙ্গে থাকুন। আমি গুলি চলার খবর, আমি বর্ধমানের জেসিবির খবর আমাদের দর্শকদের দেখালাম।